দক্ষিণ লেবাননের সীমান্ত এখন জ্বলন্ত অগ্নিকুণ্ড। মুখোমুখি লড়াইয়ে ইসরায়েলের 4 এলিট সেনা খতম। নিহতদের মধ্যে আছেন খোদ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট দর গেদালিয়াবেভ সিমসন। তেল আবিবের সামরিক সদর দপ্তরে এখন শুধু কান্নার রোল আর প্রতিশোধের চিৎকার। এই চরম পরাজয় দিশেহারা হয়ে ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির হুমকি দিয়েছেন গোটা লেবাননকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়ার। ইসরায়েলি আগ্রাসনের এই দানবীয় রূপের সামনে মধ্যপ্রাচ্যের একমাত্র অতন্ত্র প্রহরী হিসেবে দাঁড়িয়ে গেছে ইরান। পশ্চিমা সাম্রাজ্যবাদ আর ইসরায়েলি দম্ভের মুখে লেবাননকে রক্ষা করতে ইরান এখন নায়কের আসনে। সীমান্তের ট্র্যাজেডি ও ইসরায়েলের দম্ভ চূর্ণ। দক্ষিণ লেবাননের পাহাড়ি অঞ্চলে ইসরায়েলি বাহিনী ভেবেছিল তারা সহজেই আধিপত্য বিস্তার করবে, কিন্তু লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সুনিপুণ অ্যাম্বুশে মুহূর্তের মধ্যে চূর্ণ হয়ে যায় ইসরায়েলি অহংকার। 4 সেনা নিহতের খবর ছড়িয়ে পড়তেই তেল আবিবের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। বিশেষ করে ব্যাটালিয়ন কমান্ডার সিমসনের মৃত্যু ইসরায়েলি ডিফেন্স ফোর্সের মনোবলকে গুঁড়িয়ে দিয়েছে। এই ক্ষয়ক্ষতি আড়াল করতেই এখন ইসরায়েলের কট্টর ডানপন্থীরা উন্মাদের মতো আচরণ করছে। ইতামার বেন গাভিরের উস্কানি। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভির সরাসরি লেবাননের হাজারো মাইল কোল খালি করার হুমকি দিয়েছেন। তিনি পুরো অঞ্চলকে মানচিত্র থেকে মুছে ফেলার ডাক দিয়েছেন। এই উন্মাদনা প্রমাণ করে মাঠ পর্যায়ে প্রতিরোধ যোদ্ধাদের মার খেয়ে ইসরায়েল কতটা মরিয়া। মার্কিন ইসরায়েল দ্বিমুখী নীতি ও ফ্রান্সের অসহায়ত্ব। লেবানন ইস্যুতে পশ্চিমা জোটের ভেতরেই এখন তীব্র ফাটল। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈরুতে ইসরায়েলি বিমান হামলার সমালোচনা করছেন, অন্যদিকে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ সচল রাখছেন। ট্রাম্পের এই তথাকথিত উদ্বেগ আসলে মধ্যপ্রাচ্যে মার্কিন মুখ বাঁচানোর একটি চেষ্টা মাত্র। নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন ওয়াশিংটনের কোনো বিধিনিষেধ তিনি মানবেন না। এদিকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন ওয়েলবুরো যুক্তরাষ্ট্রের কাছে আকুতি জানাচ্ছেন যেন তারা ইসরায়েলকে থামায়। কিন্তু বাস্তবতা হলো পশ্চিমা পরাশক্তিগুলো মুখে শান্তির কথা বললেও ভেতরে ভেতরে ইসরায়েলি যুদ্ধাপরাধের অংশীদার। তারা লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ। ইরান লেবাননের সার্বভৌমত্বের আসল ত্রাতা। পশ্চিমাদের এই ভণ্ডামি এবং ইসরায়েলের আগ্রাসনের মুখে লেবানন যখন অভিভাবকহীন, ঠিক তখনই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে ইরান। তেহরান কেবল ফাঁকা বলি বা যুদ্ধের হুমকি দেয় না, তারা মাঠ পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলার আসল কারিগর। যুদ্ধবিরতির নামে ইসরায়েলি প্রতারণা। লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতির সমঝোতা হওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েল তাদের পুরনো স্বভাব অনুযায়ী সেই সমঝোতা লঙ্ঘন করেছে। তাদের আসল উদ্দেশ্য শান্তি নয়, বরং দক্ষিণ লেবাননের খনিজ ও কৌশলগত অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা লেবাননের অবকাঠামো ধ্বংস করা অব্যাহত রাখবে। এটি কোনো সামরিক অভিযান নয়, এটি একটি স্বাধীন রাষ্ট্রের ওপর জাতিগত নিধনযজ্ঞ। আর এই আগ্রাসনের সামনে ইরান একাই প্রতিরোধ প্রাচীর গড়ে তুলেছে। অবিরাম ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে এখন মানবিক বিপর্যয় চরমে। হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, লাখ লাখ মানুষ নিজ ভূমিতে উদ্বাস্ত হয়ে দিন কাটাচ্ছেন। জাতিসংঘ এবং আন্তর্জাতিক অপরাধ আদালত কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করছে। মিত্রকেই শাসালেন ভ্যান্স। ইরানের চালে কোণঠাসা ইসরায়েল, বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ। দশকের পর দশক ধরে যে সম্পর্ককে অটুট ধরে নেওয়া হয়েছিল, সেই ওয়াশিংটন তেল আবিব পক্ষে আজ স্পষ্ট ফাটল। আর সেই ফাটলের কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটি নাম, ইরান। তেহরান কোনো যুদ্ধ জেতেনি, কিন্তু কূটনীতির বোর্ডে এমন একটি চাল দিয়েছে যেটা আমেরিকার ভাইস প্রেসিডেন্টকে দিয়েই তার পুরনো মিত্রকে সরাসরি শাসাতে বাধ্য করেছে। এটাই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় গল্প। যে মন্তব্য কাঁপিয়ে দিল সব হিসাব। জেডি ভ্যান্স, মার্কিন ভাইস প্রেসিডেন্ট, ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর মানুষ, সাংবাদিকদের মুখোমুখি দাঁড়িয়ে তিনি সরাসরি ইসরায়েলের নেতৃত্বের উদ্দেশ্যে বললেন, বাস্তবতাটা বুঝতে শেখা প্রয়োজন। এই একটি লাইন আন্তর্জাতিক কূটনীতির ভাষায় অনেক কিছু বলে দেয়। মিত্রকে প্রকাশ্যে এভাবে সতর্ক করা হয় না যদি না সম্পর্কে সত্যি বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়। কিন্তু কেন এই মন্তব্য? কিসের আগে ফুঁসলেন ভ্যান্স? ঘটনার শিকড়ে ইরান। ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তির খসড়া তৈরি করেছে। সেই খবর ছড়িয়ে পড়তেই ইসরায়েলের অন্দরমহলে শুরু হলো তীব্র সমালোচনার ঝড়। ইসরায়েলের মন্ত্রী ও নীতি নির্ধারকদের অনেকেই এই সমঝোতাকে বললেন তেহরানের কাছে মার্কিন প্রশাসনের নতি স্বীকার। সমালোচনা শুধু কূটনৈতিক ভাষায় থামেনি, ট্রাম্প প্রশাসনকে লক্ষ্য করে ব্যক্তিগত আক্রমণও এলো। আর তখনই ভ্যান্স ধৈর্য হারালেন।
যা বললেন ভ্যান্স, যা শুনতে হলো ইসরায়েলকে। ভ্যান্সের বার্তা ছিল কঠোর, স্পষ্ট এবং একদম সরাসরি। তিনি মনে করিয়ে দিলেন, গত কয়েক মাসে ইসরায়েলের আকাশ ও ভূখণ্ড রক্ষায় ব্যবহৃত প্রতিরক্ষা সরঞ্জামের 2/3 এসেছে আমেরিকার হাত ধরে। মার্কিন করদাতাদের টাকায় কেনা অস্ত্র দিয়ে যারা নিজেদের বাঁচাচ্ছে, তাদের পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনের সমালোচনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখানেই থামলেন না, ব্যঙ্গাত্মক ভঙ্গিতে প্রশ্ন ছুড়লেন, সমালোচনা করা সহজ, কিন্তু বিকল্প প্রস্তাবটা ঠিক কি? তারপর বললেন সেই কথা যেটা ইসরায়েলের রাজনৈতিক মহলে এখনো অনুরণিত হচ্ছে, কোনো সমস্যার সমাধান কেবল শক্তি প্রয়োগ বা ধ্বংসযজ্ঞ দিয়ে চিরস্থায়ী হয় না। ইরান যে চালটা দিয়েছে, এখন একটু পেছনে ফিরে তাকান। ইরান কি সত্যিই দুর্বল হয়ে টেবিলে এসেছে, নাকি এটা তেহরানের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ? লেবানন সীমান্তে সংঘাত চলছে, হরমুজ প্রণালীতে উত্তেজনা আছে, কিন্তু ঠিক এই মুহূর্তে ইরান আলোচনার টেবিলে বসে দেখাচ্ছে, আমরা শান্তি চাই, আমরা কথা বলতে রাজি। এই একটি পদক্ষেপ ইসরায়েলকে কোণঠাসা করে দিয়েছে, কারণ এখন ইসরায়েল যদি যুদ্ধ চালিয়ে যায়, বিশ্বের চোখে সে হয়ে যায় শান্তি বিরোধী পক্ষ, আর যদি থামে তাহলে ইরানের কূটনৈতিক বিজয় স্বীকার করতে হয়। দুদিকেই ইসরায়েলের জন্য সংকট। ভ্যান্স একটি কথা বলেছেন যেটা ইসরায়েলের জন্য সবচেয়ে ভয়ের। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের চেয়ে বড় কোনো শক্তিশালী মিত্র ইসরায়েলের অবশিষ্ট নেই। এটা শুধু তথ্য নয়, এটা সতর্কবার্তা। এটা বলছে, মিত্রকে হারানোর সামর্থ্য তোমার নেই, তাহলে মিত্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছো কোন সাহসে? ইসরায়েল এই চুক্তিতে সই করেনি। তারা ঘোষণা করেছে নিজের নাগরিক ও ভূখণ্ড রক্ষায় যে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার তারা রাখে। কিন্তু সেই ঘোষণা এখন অনেকটাই ফাঁকা গর্জনে পরিণত হচ্ছে, কারণ সবচেয়ে বড় মিত্রটাই এখন অন্য পথে হাঁটছে। একটা সুইচ আর থমকে যাবে পুরো পৃথিবী। ধরুন আপনি সকালে উঠে দেখলেন পেট্রোল পাম্পে লম্বা লাইন, দাম দ্বিগুণ, শেয়ার বাজার ধসে পড়েছে, কারখানা বন্ধ, বন্দরে জাহাজ আটকা। কারণ মাত্র একটা সিদ্ধান্ত। একটা দেশ একটা জলপথ বন্ধ করে দিয়েছে। সেই দেশটার নাম ইরান। সেই জলপথটার নাম হরমুজ প্রণালী। এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এইমাত্র স্বীকার করে নিয়েছে, তেহরানের হাতে এই সুইচ এখন বাস্তবে আছে। পৃথিবীর সবচেয়ে দামি 33 কিলোমিটার হরমুজ প্রণালী। ওমান উপসাগর আর পারস্য উপসাগরের মাঝখানে মাত্র 33 কিলোমিটার চওড়া এক জলপথ। দেখতে ছোট, কিন্তু এর ভেতর দিয়ে প্রতিদিন যা বয়ে যায় তা বিশাল। বিশ্বের সমুদ্রপথে পরিবহন করা মোট অপরিশোধিত তেলের 30% এই একটা পথ দিয়েই যায়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাক, কাতার, এই অঞ্চলের প্রতিটি বড় তেল রফতানিকারক দেশের জাহাজ এই পথে চলে। ইউরোপ, এশিয়া, আমেরিকা, সবার জ্বালানির লাইন এই একটি গলিপথের উপর নির্ভরশীল। এই পথ বন্ধ হলে বিকল্প নেই। পাইপলাইন আছে, কিন্তু পর্যাপ্ত নয়। অন্য সমুদ্রপথ আছে, কিন্তু 1000 কিলোমিটার ঘুরতে হবে। তার মানে সময় বাড়বে, খরচ বাড়বে, আর তেলের দাম আকাশ ছোঁয়া। গোয়েন্দা রিপোর্টের বোমা। সিএনএন মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে যা জানালো তা রীতিমতো চমকে দেওয়ার মতো। ইরান শুধু হুমকি দেয়নি, তারা প্রমাণ করেছে চলমান সংঘাতের মাঝেও তারা হরমুজের প্রবেশপথ অবরুদ্ধ করার সক্ষমতা রাখে। এটার তাত্ত্বিক কোনো আলোচনা নয়, এটা কার্যত যাচাই করা বাস্তবতা। গোয়েন্দা মহলের ভাষাটা আরো কঠিন। হরমুজের ওপর ইরানের এই নিয়ন্ত্রণ পারমাণবিক বোমার চেয়েও বেশি কার্যকর অস্ত্র। কারণ পারমাণবিক বোমা ব্যবহার করলে ইরান নিজেও ধ্বংস হবে, কিন্তু হরমুজ বন্ধ করলে পুরো পৃথিবী পুড়বে আর ইরান বসে দেখবে। তেহরানের নতুন চাল। দশকের পর দশক ধরে পশ্চিমা দুনিয়া ইরানকে চাপ দিয়েছে, অবরোধ দিয়ে, হুমকি দিয়ে, এক ঘরে করে। তেহরান এতদিন পাল্টা দিয়েছে মিত্রদের মাধ্যমে, হামাস, হিজবুল্লাহ, হুতি। কিন্তু এখন সমীকরণ বদলে গেছে। হরমুজের এই সক্ষমতা ইরানকে দিয়েছে সরাসরি দর কষাকষির হাতিয়ার। আন্তর্জাতিক যে কোনো আলোচনার টেবিলে তেহরান এখন ঢুকবে নতুন দাপটে। অবরোধ তুলে নাও, না হয় দেখো কি হয়। এটাই এখন তাদের কার্ড। পাকিস্তান সহ বিভিন্ন মধ্যস্থতাকারীর চেষ্টায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কিছুটা সমঝোতার হাওয়া বইছিল। মার্কিন প্রশাসন নিষেধাজ্ঞা শিথিলের কথাও ভাবছিল, কিন্তু এই গোয়েন্দা প্রতিবেদন সব হিসাব উল্টে দিয়েছে। কারণ চুক্তি হলেও প্রশ্ন থেকে যাচ্ছে, হরমুজের ওপর ইরানের এই সামরিক সক্ষমতা থাকবে। আজ সমঝোতা হলো, কাল আবার বিরোধ হলে সেই সুইচ তো ইরানের হাতেই থাকবে। ওয়াশিংটনের ঘুম কেড়েছে, যা সত্যিকারের বিপদ এখানে। আমেরিকা দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মাথা ঘামিয়েছে। পরমাণু বোমা যেন তেহরানের হাতে না পড়ে, এটা ছিল মার্কিন নীতির কেন্দ্রে। কিন্তু এখন পেন্টাগন ও সিআইএ বুঝতে পারছে, পরমাণু বোমার চেয়ে কম বিপদজনক নয় হরমুজের চাবিকাঠি। পারমাণবিক কর্মসূচি আটকানো যায় বোমা মেরে, নিষেধাজ্ঞা দিয়ে, চাপ দিয়ে।
কিন্তু হরমুজকে আটকাবেন কিভাবে? মার্কিন নৌবাহিনী সেখানে আছে, কিন্তু একটি পূর্ণ সংঘর্ষ ছাড়া ইরানকে থামানো যাবে না। আর সেই সংঘর্ষের মূল্য দিতে পুরো পৃথিবী রাজি নয়। ইরান সেটা ভালোভাবেই জানে। চীন, রাশিয়া, ইরান অক্ষের তোপে পালাচ্ছে আমেরিকা, পারস্যের সিংহের গর্জন এবং ওয়াশিংটনের পিছু হটা। মধ্যপ্রাচ্যের মরুভূমিতে এখন আর মার্কিন সাম্রাজ্যের একচ্ছত্র দাপট নেই। সেখানে এখন শুধু পারস্যের সিংহের গর্জন। চীন, রাশিয়া আর ইরানের ত্রিমুখী শক্তিতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নেমে এসেছে এক মহাপ্রলয়। যে ওয়াশিংটন এতকাল এই অঞ্চলে ছড়িয়ে ঘুরিয়েছে, তারা এখন তল্পিতল্পা গুটিয়ে পালাতে বাধ্য হচ্ছে। তেহরানের হুঙ্কারে কাঁপছে তেল আবিব থেকে ওয়াশিংটন। বছরের পর বছর ধরে গড়ে ওঠা এক অভেদ্য দেয়াল এখন আমেরিকার সামনে দাঁড়িয়ে। এই দেয়ালের নাম চীন, রাশিয়া, ইরান অক্ষ। ইরান আমেরিকা ছায়াযুদ্ধে চূড়ান্ত বিজয় গাথা লিখেছে তেহরান। এটা শুধু ফাঁকা বুলি নয়, রণক্ষেত্রের কঠিন বাস্তবতা। একদিকে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর ইস্পাত কঠিন মনোবল, অন্যদিকে দুই পরাশক্তি বন্ধু চীন ও রাশিয়ার প্রযুক্তিগত সমর্থন। এই দুইয়ের মেলবন্ধনে মার্কিন যুক্তরাষ্ট্রের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়েছে পারস্যের সিংহরা। শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির দেশ আজ পশ্চিমাদের চোখে চোখ রেখে লড়াই করছে। মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুর সমস্ত ছক ভেস্তে দিয়েছে ইরান। মার্কিন রণতরী আর অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো আজ অসহায়। তেহরানের এই রণকৌশলের সামনে টিকতে না পেরে রীতিমতো লেজ গুটিয়ে পালাচ্ছে মার্কিন বাহিনী। পুতিনের বন্ধুত্ব, রাশিয়ার MI হেলিকপ্টার চুক্তি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে ইরানের কত বড় বন্ধু তার প্রমাণ এবার প্রকাশ্য। শুধু মুখের কথা নয়, রাশিয়া ও ইরানের বন্ধুত্ব এখন রূপ নিয়েছে সামরিক ও কৌশলগত চুক্তিতে। মস্কোতে আনুষ্ঠানিকভাবে একটি বড় চুক্তি সই করেছে ইরানের রেড ক্রিসেন্ট এবং রুশ প্রতিনিধি দল। চুক্তি অনুযায়ী রাশিয়ার কাছ থেকে 21টি অত্যাধুনিক MI হেলিকপ্টার কিনতে যাচ্ছে তেহরান। 2027 সালের মার্চের মধ্যেই প্রথম চালানের 4টি হেলিকপ্টার পৌঁছে যাবে পারস্যের মাটিতে। এই হেলিকপ্টারগুলো শুধু ত্রাণ বা রসদ সরবরাহের কাজেই লাগবে না, এর ভেতরে লুকিয়ে আছে পুতিনের দেয়া এক বড় চমক। এই আকাশযানগুলোতে যুক্ত থাকছে অত্যন্ত উন্নত নাইট ভিশন প্রযুক্তি। এর অর্থ হলো ঘুটঘুটে অন্ধকারেও শত্রুর চোখ ফাঁকি দিয়ে নিখুঁতভাবে অপারেশন চালাতে পারবে এই চপারগুলো। পাশাপাশি এতে থাকছে আধুনিক অগ্নি নির্বাপন সরঞ্জাম। দুর্যোগে কিংবা যুদ্ধে সবখানেই এই রুশ প্রযুক্তি ইরানকে দেবে এক অনন্য সুবিধা। বেজিং তেহরান অক্ষ, চীনের দীর্ঘমেয়াদী বাজি। শুধু রাশিয়া নয়, চীনকে নিয়েও সমান আত্মবিশ্বাসী তেহরান। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ স্পষ্ট ভাষায় হুঙ্কার ছেড়েছেন। তিনি বলেছেন, তেহরান কেবল চীনের একজন সাধারণ বাণিজ্যিক গ্রাহক নয়, ইরান হলো চীনের একটি পূর্ণাঙ্গ, নির্ভরযোগ্য এবং দীর্ঘমেয়াদী অংশীদার। বেজিংকে এটা বিশ্বাস করতে হবে যে ভবিষ্যতের যে কোনো আঞ্চলিক বা আন্তর্জাতিক জোটে এই দুই দেশ একসঙ্গে নেতৃত্ব দেবে। নতুন কোনো বিশ্ব ব্যবস্থা বা ব্লক তৈরি হলে চীন ও ইরান হবে তার অপরিহার্য সদস্য। ইরানি নীতি নির্ধারকদের মতে বৈশ্বিক রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে বেইজিং এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা ওসব এখন কেবলই কাগজের বাগ। চীন ও ইরান সই করেছিল এক যুগান্তকারী 25 বছর মেয়াদী ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি। এই একটি চুক্তি আন্তর্জাতিক রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে। রাজনীতি, সংস্কৃতি, নিরাপত্তা, প্রতিরক্ষা থেকে শুরু করে আঞ্চলিক সহযোগিতা, সব ক্ষেত্রেই দুই দেশের দীর্ঘমেয়াদী ফ্রেমওয়ার্ক তৈরি হয়ে গেছে এই চুক্তির মাধ্যমে। ড্রোন ঝাঁকে কাঁপছে ইসরায়েল। এক ঝাঁক বিধ্বংসী FPV ড্রোন আর রকেটের মুহুর্মুহু গর্জন, আর তাতেই মুহূর্তে তাসের ঘরের মতো ঘুরিয়ে গেল তেল আবিবের দুর্ভেদ্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ওয়াশিংটন আর ইসরায়েল মিলে যখন হিজবুল্লাহকে মাইনাস করে লেবাননের ওপর একতরফা চুক্তি চাপিয়ে দেওয়ার আকাশ কুসুম কল্পনা করছিল, ঠিক তখনই রণক্ষেত্রের সমীকরণ পাল্টে দিল ইরানের প্রতিরোধ অক্ষ। হিজবুল্লাহ ড্রোন ঝাঁকের আত্মঘাতী আঘাতে উত্তর ইসরায়েলের সেটেলমেন্টগুলোতে সাইরেনের হাহাকার। রণক্ষেত্রের আসল নায়ক ইরান। মার্কিন ইসরায়েল অক্ষের চোখে সর্ষে ফুল দেখাচ্ছে তেহরান। লেবানন সীমান্তে মার্কিন মধ্যস্থতায় তথাকথিত যুদ্ধবিরতির নবায়নে নাটক চললেও মাঠের লড়াইয়ে ইসরায়েলি বাহিনীর এখন কাচুমাচু অবস্থা। দক্ষিণ লেবাননে অপারেশন চালানোর সময় ইসরায়েলি সেনাদের উপর নেমে আসে সাক্ষাৎ জমদূত। ইরান অনুগত হিজবুল্লাহ যোদ্ধারা বিস্ফোরক বোঝায় অত্যাধুনিক FPV ড্রোন দিয়ে সরাসরি আঘাত হানে IDF সেনাদের উপর।
এই নিখুঁত ড্রোন হামলায় 4 ইসরায়েলি রিজার্ভিস্ট গুরুতর আহত হয়ে হাসপাতালের বিছানায় ছটফট করছে। শুধু তাই নয়, সীমান্ত পেরিয়ে উত্তর ইসরায়েলের ইয়াহা এবং নাফতালি এলাকায় আছড়ে পড়েছে একের পর এক রকেট। হামলার তীব্রতায় সীমান্ত জুড়ে বেজে ওঠে যুদ্ধের সাইরেন, আর ইসরায়েলি সেটলাররা প্রাণ ভয়ে বাংকারের দিকে দৌড়াতে গিয়ে রীতিমতো হাঁকঢাক জুড়ে দেয়। মার্কিন মদতপুষ্ট আইডিএফ ভেবেছিল তারা লেবাননকে বাগে এনে ফেলেছে, কিন্তু ইরান সমর্থিত যোদ্ধারা প্রমাণ করে দিল আসল খেলা তো কেবল শুরু। এদিকে হিজবুল্লাহর মিডিয়া উইং থেকে মুক্তি পাওয়া একটি নতুন যুদ্ধক্ষেত্রের ভিডিও পুরো মধ্যপ্রাচ্যে তোলপাড় সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে ঝাঁকে ঝাঁকে ইরানি প্রযুক্তির ড্রোন ইসরায়েলি সামরিক ঘাঁটির ওপর ঈগলের মতো চক্কর কাটছে। নিখুঁত সার্ভেইলেন্সের মাধ্যমে আইডিএফ এর সাজোয়া যান এবং সেনাদের অবস্থান ট্র্যাক করে একের পর এক ড্রোন কামিকাজে স্টাইলে আছড়ে পড়ছে তাদের ওপর। ভিডিওর প্রতিটি ফ্রেমে দেখা যাচ্ছে বিশাল বিস্ফোরণের পর ওঠা ধোঁয়ার কুণ্ডলী, যা দেখে তেল আবিবের সামরিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর ঘাড়ের রগ চড়া হয়ে যাচ্ছে। ইসরায়েল যতই লেবাননের পাহাড়ি অঞ্চলে নির্বিচারে বোমা বর্ষণ করে মাশরুম ক্লাউড তৈরি করে নিজেদের বীরত্ব দেখানোর চেষ্টা করুক না কেন, ড্রোনের এই চোরাগোপ্তা ও নিখুঁত কামড় আইডিএফ এর মনোবল ভেঙে চুরমার করে দিচ্ছে। এই পুরো লড়াইয়ের নেপথ্যে কারিগর এবং আসল নায়কের আসনে রয়েছে ইরান। ইসরায়েলি বাহিনী যখনই লেবাননের সেনাবাহিনী বা নিরীহ নাগরিকদের উপর হামলা চালিয়ে উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে, তখনই তেহরান তার প্রতিরোধ ফ্রন্টের ঐক্য নীতি নিয়ে হুঙ্কার ছাড়ছে। সব খতিয়ান মেলালে দেখা যায় ড্রোন ও ক্ষেপণাস্ত্রের এই আধুনিক যুদ্ধে ইরান তার ছায়া বাহিনীদের মাধ্যমে ইসরায়েলের অপরাজেয় থাকার অহংকার ধুলোয় মিশিয়ে দিয়েছে। নেতানিয়াহু এবং বাইডেন প্রশাসন পর্দার আড়ালে হিজবুল্লাহকে ছাড়াই বৈরিক সরকারের সাথে এক জবরদস্তিমূলক চুক্তির ব্লু প্রিন্ট সাজিয়েছিল। লিতানি নদীর ওপার থেকে হিজবুল্লাহর অস্ত্র সমর্পণ এবং সেনা প্রত্যাহারের শর্ত দিয়ে তারা মূলত লেবাননকে ইসরায়েলের পায়ে দাস বানানোর চেষ্টা করছিল, কিন্তু তেহরানের মদতপুষ্ট এই প্রতিরোধ বাহিনী মার্কিনীদের সেই গুড়ের বালি ঠেকে দিয়েছে। হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল নাইম কাসেম স্পষ্ট ভাষায় এই চুক্তিকে প্রত্যাখ্যান করে একে লেবাননের জনগণকে ধ্বংস করার রোডম্যাপ বলে আখ্যা দিয়েছেন। তিনি বজ্রকণ্ঠে হুঁশিয়ারি দিয়েছেন, যতক্ষণ না লেবাননের মাটি থেকে শেষ ইসরায়েলি সেনা প্রত্যাহার হচ্ছে এবং আগ্রাসন পুরোপুরি বন্ধ হচ্ছে, ততক্ষণ উত্তর ইসরায়েলের বাসিন্দাদের জন্য শান্তি হবে এক আকাশকুসুম কল্পনা। রাতের আকাশ চিরে ধেয়ে গেল এক অগ্নিগোলক। তেল আবিব থেকে হাইফা সবখানেই তখন সাইরেনের কান ফাটানো আওয়াজ। মার্কিন ও ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু বুঝে ওঠার আগে আঘাত হানল ইরানের এক নতুন মারণাস্ত্র। কোনো সাধারণ ড্রোন নয়, এটি তেহরানের একদম নতুন প্রজন্মের জেট চালিত যুদ্ধ বিমান সদৃশ ইউএভি। ওমান সাগরে মার্কিন যুদ্ধ জাহাজগুলোকে নাকানি চুবানি খাইয়ে তাড়িয়ে দেওয়ার ঠিক পরপরই ইরান এবার সরাসরি ইসরায়েলের ওপর এই মারণাস্ত্রের লাইভ ডেমো বা প্রদর্শনীর মাধ্যমে বিশ্বকে তাক লাগিয়ে দিল। তাসের ঘরের মতো ভেঙে পড়ল শত্রু শিবিরের এতদিনের অহংকার। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে ইরান এখন একচ্ছত্র নায়ক, যার প্রতিটি চাল প্রতিপক্ষের বুকে কাঁপন ধরাতে বাধ্য। ওমান সাগর থেকে ইসরায়েল ড্রোনের নতুন দিগন্ত। ইরানের তাসনিম নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী গত 8 জুন রাতে ইসরায়েলে চালানো বিমান হামলায় ইরান তার সদ্য উন্মোচিত জেট চালিত ড্রোন ব্যবহার করেছে। এটি কোনো পরীক্ষামূলক মহড়া ছিল না, এটি ছিল সরাসরি রণক্ষেত্রে শত্রুকে বধ করার প্রথম সফল বাস্তব প্রয়োগ। এর মাত্র কয়েকদিন আগে ওমান সাগরে মার্কিন রণতরীগুলোর বিরুদ্ধে ইরান তাদের শাহেদ ড্রোন ব্যবহার করেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ভূমি থেকে ভূমিতে আঘাত হানার মিশন। ইরানি কর্মকর্তারা এই নতুন ড্রোনকে বর্ণনা করেছেন এক উচ্চ গতির অ্যাটাক ড্রোন হিসেবে। এটি এত দ্রুত লক্ষ্যবস্তুর দিকে ছুটে যায় যে শত্রুর প্রচলিত এয়ার ডিফেন্স সিস্টেম বা রাডারগুলো একে শনাক্ত করার আগেই সব রফাদফা হয়ে যায়। মার্কিন ও ইসরায়েলি নৌবহর এখন আর কোনোভাবেই হিসাব মেলাতে পারছে না যে পরবর্তী আঘাতটি ঠিক কোন দিক থেকে আসবে, কারণ ইরান এখন জল, স্থল আর আকাশ 3 পথেই তাদের আক্রমণের জাল বিছিয়ে দিয়েছে। ত্রিস্তরীয় ক্রুজ ক্ষেপণাস্ত্রের মরণ কামড়। ইরানকে নায়ক বলা হচ্ছে তার রণকৌশলের অনন্য দক্ষতার কারণে। তেহরান তাদের উপকূলীয় প্রতিরক্ষাকে এমন এক ত্রিস্তরীয় ক্রুজ ক্ষেপণাস্ত্র কাঠামোয় সাজিয়েছে যা দিয়ে যে কোনো শক্তিশালী নৌবাহিনীকেও গুড়িয়ে দেওয়া সম্ভব। স্বল্প পাল্লার নাসির ও ঝাঁক আক্রমণ। মাত্র 35 কিলোমিটার পাল্লার এই মিসাইলটি আকারে ছোট হলেও এর কার্যকারিতা মারাত্মক। এটি তৈরি হয়েছে সংকীর্ণ জলসীমায় অত্যন্ত দ্রুতগতির এবং তীব্র লড়াইয়ের জন্য। স্পিডবোট এবং হেলিকপ্টার থেকে একসাথে ডজন ডজন নাসের মিসাইল ছুড়ে স্কোয়ার্ম ট্যাকটিক্স বা ঝাঁক আক্রমণের মাধ্যমে শত্রুর ডিফেন্স সিস্টেমকে সম্পূর্ণ অচল করে দেওয়া যায়। ছোট ও মাঝারি আকৃতির যুদ্ধ জাহাজ ধ্বংস করতে এর জুড়ি নেই।
মাঝারি পাল্লার নূর ও কাদির। উপকূল সুরক্ষায় ইরানের প্রথম দেশীয় ক্রুজ মিসাইল হল নূর। 1990-এর দশক থেকে এটি ইরানের উপকূলীয় প্রতিরক্ষার মেরুদণ্ড। সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র 5 মিটার উচ্চতা দিয়ে উড়ে যাওয়ার কারণে শত্রুর রাডার একে দেখতেই পায় না। 120 কিলোমিটার পাল্লার এই মিসাইল ফ্রিগেট বা বড় যুদ্ধ জাহাজকে এক আঘাতেই পঙ্গু করে দিতে পারে। দূরপাল্লার কাদির 380 ও আবু মাহদি। ইরানের দূরপাল্লার শক্তি দেখে পশ্চিমা বিশ্বের চোখ এখন কপালে উঠেছে। কাদির 380 ক্ষেপণাস্ত্রের পাল্লা 1000 কিলোমিটারের বেশি, যা পারস্য উপসাগরের সীমানা ছাড়িয়ে অনেক দূরে আঘাত হানতে সক্ষম। মাত্র কয়েক মিনিটে একক অপারেটর দ্বারা এটি উৎক্ষেপণ করা যায়। একই দিনে দুই পরাশক্তির দুই বোমারু বিমান ধ্বংস, ইতিহাস কাঁপানো পতন। একদিন দুটো দেশ, দুটো বিধ্বংসী বোমারু বিমান আর দুটো ধ্বংসস্তূপ। সিনেমার গল্প নয়, এটা বাস্তব। পৃথিবীর দুই প্রান্তে, একদিকে আমেরিকার মরুভূমি, অন্যদিকে রাশিয়ার সাইবেরিয়ার ঘন জঙ্গল। একই দিনে গর্জন থেমে গেল দুই দানবীয় আকাশযানের। ঘটনাটা এতটাই অবিশ্বাস্য যে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা পর্যন্ত থমকে গেছেন। ক্যালিফোর্নিয়া থেকে শেষ উড়ান। এডওয়ার্ডস এয়ারফোর্স বেস, ক্যালিফোর্নিয়া। আমেরিকার বিখ্যাত B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস স্নায়ুযুদ্ধের সেই কিংবদন্তি বোমারু বিমান রানওয়ে ছেড়ে আকাশে উঠল। পাইলটরা জানতেন না এটাই শেষবার। টেক অফের পরপরই যান্ত্রিক ত্রুটি, বিমান নিয়ন্ত্রণ হারালো। বিশাল দেহে সেই যান মাটির দিকে ছুটল তীরবেগে। মরুভূমির বালিতে আছড়ে পড়ল আগুনের কুণ্ডলী হয়ে। 8 জন সামরিক সদস্য, কেউ ফেরেননি। পুরো আমেরিকা স্তব্ধ। হাজার মাইল দূরে সাইবেরিয়ায় একই দিন, একই সময়ের কাছাকাছি রাশিয়ার ইরকুটস্ক অঞ্চলের আকাশে তখন উঠছিল Tu-22M3, রুশ বায়ুসেনার সবচেয়ে ভয়ঙ্কর বোমারু বিমানগুলোর একটি। প্রশিক্ষণ মিশনে গিয়েছিল, ফেরার কথা ছিল, কিন্তু যন্ত্রপাতি বিশ্বাসঘাতকতা করল। হঠাৎ বিকলতা, বিমান নিচের দিকে নামতে শুরু করলো হুড়মুড়িয়ে। পাইলটের চোখের সামনে ভেসে উঠল মৃত্যুর ছবি। কিন্তু এখানে ভাগ্য সহায় ছিল। মাটিতে আছড়ে পড়ার আগেই 4 ক্রু সদস্য সফলভাবে ইজেক্ট করলেন। সাইবেরিয়ার ঘন জঙ্গলে প্যারাশুটে নেমে প্রাণ বাঁচালেন। বিমান গেছে, মানুষ বেঁচেছে। দুটো বিমান, দুটো গল্প, একটাই দিন। এই দুটো বিমান শুধু ধাতু আর যন্ত্রাংশের সমষ্টি নয়। B-52 উঠছে 1950-এর দশক থেকে। স্নায়ুযুদ্ধের উত্তপ্ত দিনগুলোতে এই বিমান ছিল আমেরিকার পারমাণবিক হুমকির প্রতীক। ভিয়েতনাম থেকে ইরাক, দশকের পর দশক এই যান আকাশ তাপিয়েছে। Tu-22M3 ন্যাটোর কাছে পরিচিত ব্যাকফায়ার নামে। রাশিয়ার দূরপাল্লার আঘাত হানার মূল হাতিয়ার, পারমাণবিক বোমা বহনে সক্ষম। ইউক্রেন যুদ্ধেও সক্রিয় ভূমিকা রেখেছে এই বহর। এই দুটো বিমান একে অপরের শক্তির পরিমাপক হয়ে দাঁড়িয়েছিল দশকের পর দশক, আর সেই দুটোই একই দিনে ধুলোয় মিশে গেল। প্রশ্ন যা এখন সবার মুখে, তদন্তকারীরা এখন চুলচেরা বিশ্লেষণে মগ্ন। আমেরিকার প্রশ্ন, B-52 এর নিরাপত্তা ব্যবস্থা কি ফাঁক ছিল? এত পুরনো বিমান কি আর নির্ভরযোগ্য? রাশিয়ার প্রশ্ন, Tu-22M3 বহরের রক্ষণাবেক্ষণ কি যথেষ্ট? ইউক্রেন যুদ্ধের চাপে কি প্রযুক্তিগত ফাটল ধরছে? দুটো দেশ, দুটো ভিন্ন প্রশ্ন, কিন্তু উদ্বেগটা একই। বিশাল শক্তি, বিশাল দায়িত্ব আর বিশাল দুর্বলতা। এটা কি নিছক কাকতালীয়, নাকি দুই বহরেই গভীর কারিগরি সংকট লুকিয়ে আছে? ইতিহাসের বিরল পতন। সামরিক ইতিহাসে এমন ঘটনা বিরল। দুই পরাশক্তির দুই প্রতীকী অস্ত্র একই দিনে ধ্বংস। এটা নিছক দুর্ঘটনার যোগফল নয়, এটা একটি সতর্কবার্তা। প্রযুক্তি যতই আধুনিক হোক, যন্ত্র যতই নিখুঁত হোক, আকাশে একবার কিছু ভুল হলে নিচে নেমে আসতে সময় লাগে না। B-52 এর ধ্বংসাবশেষ পড়ে আছে ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে। Tu-22M3 এর ভাঙা কাঠামো ছড়িয়ে আছে সাইবেরিয়ার জঙ্গলে। দুটোই নীরব, দুটোই সাক্ষী সেই এক অদ্ভুত দিনের, যেদিন পৃথিবীর দুই পরাশক্তির দম্ভ একসাথে মাটিতে মিশে গিয়েছিল। তদন্তের রিপোর্ট আসবে, কারণ জানা যাবে, কিন্তু এই সমাপতন, এই বিরল মর্মান্তিক সমাপতন সামরিক ইতিহাসের পাতায় লেখা থাকবে চিরকাল। আমেরিকা মিথ্যা বলছে, প্রমাণ দিল ইরান। ওয়াশিংটন বলছিল সব মিসাইল আটকে দেওয়া হয়েছে। ইরান বলল দেখো, একটি ছবি, দুটো ছবি, ধ্বংসস্তূপ, পুড়ে যাওয়া রাডার, পুড়ে যাওয়া রেডন। কুয়েতের আলী আল সালেম এয়ারবেস, বাহরাইনের সামরিক স্থাপনা, আমেরিকার আর্লি ওয়ার্নিং সিস্টেম মাটিতে। ইরান শুধু হামলা করেনি, প্রমাণ সংরক্ষণ করেছে। যে ছবিতে কাঁপল পেন্টাগন। কেনিয়ায় ইরানি দূতাবাস, এক্সে একটি পোস্ট, আগে পরের দুটো ছবি। আগে আলী আল সালেম এয়ারবেজের ASR 1000 আর্লি ওয়ার্নিং রাডার বহাল তবিয়তে দাঁড়িয়ে, পরে ধ্বংসস্তূপ। দ্বিতীয় ছবিতে বাহরাইনের সামরিক স্থাপনা, বিশাল সাদা গোলাকার রেডম, যেটা সেন্সিটিভ রাডার সরঞ্জাম রক্ষা করে, সেটা নেই, উড়ে গেছে। TPS-59 আর্লি ওয়ার্নিং রাডার ধ্বংস।
ইরান ক্যাপশনে লিখলো, কিপ লাইং বয়েজ, দ্য অনলি থিং গেটিং অবলিটারেটেড ইজ ইয়োর ক্রেডিবিলিটি। মিথ্যা বলতে থাকো, তোমাদের বিশ্বাসযোগ্যতাই শুধু ধ্বংস হচ্ছে। এই রাডারগুলো কতটা গুরুত্বপূর্ণ সাধারণ কোনো সামরিক সরঞ্জাম নয়। ASR-1000 এবং TPS-59 এগুলো গোটা উপসাগরীয় অঞ্চলের প্রতিরক্ষার চোখ। আকাশে শত্রু বিমান এলে এরা টের পায়, ড্রোন ধরে, ব্যালিস্টিক মিসাইল ট্র্যাক করে। এই চোখ এখন বন্ধ। আমেরিকা যদি সত্যিই সব মিসাইল আটকে দিত, তাহলে এই রাডার ধ্বংস হলো কিভাবে? এই প্রশ্নের উত্তর ওয়াশিংটনের কাছে নেই। কোথা থেকে শুরু হলো এই যুদ্ধ? ঘটনাক্রম বুঝতে হবে। আমেরিকার একটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ভূপাতিত হলো। পাল্টা জবাবে মার্কিন বাহিনী দক্ষিণ ইরানের ডজন ডজন টমাহক ক্রুজ মিসাইল ছুড়ল। ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন, হরমুজ প্রণালীর কাছের রাডার সাইট সব টার্গেট। ইরান চুপ করে বসে রইল না। 10 জুন রাতে IRGC ঘোষণা দিল, শুরু হলো প্রথম ধাপের বড় আক্রমণ। মিসাইল, ড্রোন একসাথে। এক রাতে 18টি টার্গেট। IRGCর দাবি, একটি অভিযানে 18টি আমেরিকান স্থাপনায় আঘাত। কুয়েতের আলী আল সালেম এয়ারবেস, আহমেদ আল জাবের এয়ারবেস, বাহরাইনের শেখ ঈশা এয়ারবেস, উত্তর ইরাকের হারির এয়ারবেস, জর্ডানের একটি এয়ারবেসে F-35 হ্যাঙ্গার। এমনকি বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের সদর দফতর লক্ষ্য করে সুইসাইড ড্রোন পাঠানো হয়েছে। পার্সিয়ান উপসাগর থেকে ইরাক, জর্ডান থেকে বাহরাইন, ইরানের আঘাত ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চল জুড়ে। IRGC অ্যারোস্পেস কমান্ডার মেজর জেনারেল মাজিদ মৌসাভি বললেন, গোটা অঞ্চলকে নরক বানিয়ে দিতে হবে। আমেরিকা কি বলছে? US সেন্ট্রাল কমান্ড বলছে তাদের অভিযান ছিল প্রতিরক্ষামূলক, ট্রাম্পের নির্দেশে পরিচালিত। কিন্তু রাডার ধ্বংসের ছবি নিয়ে, কুয়েত বাহরাইনে ক্ষয়ক্ষতির দাবি নিয়ে নীরবতা। IAEA এর মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সতর্ক করে দিয়ে বলেন, যদি ইরান পারমাণবিক অস্ত্র বানানোর সিদ্ধান্ত নেয়, তাহলে এখনকার ইউরেনিয়ামের মজুদ দিয়ে 10টি বোমা বানিয়ে ফেলতে পারবে। তবে সূত্র দুটি আরও জানিয়েছে, ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুদ কোথাও আছে সেটা জানার বিষয়ে মার্কিন গোয়েন্দারা আত্মবিশ্বাসী। আর এই আত্মবিশ্বাসের কারণ আকাশপথে নিরবিচ্ছিন্ন নজরদারি। রাডার ফাঁকি দিয়ে ইসরায়েলের বুকে ইরানের 3 মরণাস্ত্র। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সেরাগুলোর একটি। প্যাট্রিয়ট আছে, ডেভিড স্লিং আছে, আয়রন ডোম আছে। কিন্তু সেই সব ঢাল তাস খেলার মতো সরিয়ে দিয়ে ইরানের মিসাইল আছড়ে পড়ল ইসরায়েলের মাটিতে। চোখের বদলে চোখ, হাতের বদলে হাত। ইরান প্রমাণ করলো তারা শুধু হুমকি দেয় না, কাজও করে। এই হামলায় ইরান ব্যবহার করেছে তাদের 3টি সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। প্রতিটির নাম যেন এক একটি ইতিহাস। খেইবার শেকান, ইরানের 3য় প্রজন্মের মাঝারি পাল্লার মিসাইল। 1500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে পারে। কিন্তু শুধু পাল্লা বড় হলেই চলে না, এই মিসাইলের আসল শক্তি তার অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতায়। রাডারের চোখকে ধোঁকা দেওয়ার জন্যই বিশেষভাবে নকশা করা হয়েছে এটি। ডেভিড স্লিং আর প্যাট্রিয়টের মতো দুর্ধর্ষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এই মিসাইলকে ধরতে পারেনি, ধরার সুযোগই পায়নি। গাদার, তরল জ্বালানি চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ ইরানের যে কোনো প্রান্ত থেকে ছুড়লে ইসরায়েলের যে কোনো কোণে গিয়ে পৌঁছাবে। দূরত্ব এখানে কোনো ঢাল নয়। ইমাদ, ইরানের তৈরি প্রথম গাইডেড ওয়ারহেড সহ মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। 1500 কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত হানতে পারে এবং গাইডেড হওয়ার মানে হলো এটি লক্ষ্যভ্রষ্ট হওয়ার জন্য নয়, সরাসরি গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি। এই 3টি মিসাইল একসাথে ব্যবহার হলে কি হয়, সোমবার সেটা দেখলো গোটা বিশ্ব। ইরানের হামলার প্রথম লক্ষ্য ছিল হাইফা শহরের একটি কেমিক্যাল কারখানা। এটি কোনো এলোমেলো পছন্দ নয়। ইসরায়েল এবং আমেরিকা একসাথে ইরানের একটি পেট্রোকেমিক্যাল কেন্দ্রে হামলা চালিয়েছিল। IRGCর জবাব সোজা, একই ধরনের হামলা, একই ধরনের লক্ষ্য, জ্বালানি দিয়ে জ্বালানি। কিন্তু হামলা শুধু সেখানেই থামেনি। ইসরায়েলের তেলনফ বিমান ঘাঁটি, নেভাতিম বিমান ঘাঁটি এবং রামাত ডেভিড বিমান ঘাঁটিতেও আঘাত এনেছে ইরানি মিসাইল। এই 3টি ঘাঁটি ইসরায়েলের বায়ুশক্তির মূল স্তম্ভ। এখান থেকেই ইরানের বিরুদ্ধে পরিচালিত হয়েছে বড় বড় বিমান হামলা। IRGCর দাবি, ছোড়া মিসাইলগুলোর প্রায় সবগুলোই নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে আঘাত করেছে। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা যদি সত্যিই এতটা ব্যর্থ হয়ে থাকে, তাহলে এই হামলার ক্ষতি কেবল ইট পাথরের নয়, এটা আস্থার ক্ষতি, এটা ভরসার দেয়ালে চির ধরানো। IRGC এই হামলার পর যে বিবৃতি দিয়েছে সেটা পড়লে গায়ে কাঁটা দেয়। তারা বলছে ইসরায়েল বেসামরিক অবকাঠামো এবং তেল শিল্প খাতকে লক্ষ্য করে এক বিপজ্জনক খেলায় মেতেছে। এই খেলার পরিণতি শুধু ইসরায়েলে সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনাগুলো এই আগুনের উত্তাপ পাবে। এবং যদি এই ধরনের হামলা চলতে থাকে, তাহলে পুরো অঞ্চলের বেসামরিক ও জ্বালানি অবকাঠামো আরো বড় সংঘাতে জড়িয়ে পড়বে এবং সেই প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতিতে।
মধ্যপ্রাচ্যের তেল বন্ধ হলে বিশ্বের কি হয় সেটা 2022 সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে সবাই জানে। পেট্রোলের দাম আকাশ ছোঁয়া হলে ইউরোপ কাঁপে, এশিয়া কাঁপে, আমেরিকাও স্বস্তিতে থাকে না। ইরান কার্যত বলছে, তোমরা আমাদের অর্থনীতিতে লাথি মেরেছ, আমরা পুরো বিশ্বের অর্থনীতিকে জিম্মি করতে পারি। এটা কোনো ফাঁকা বুলি নয়। ইরান থেকে প্রকাশিত ভিডিও ফুটেজ, আইআরজিসির বিবৃতি এবং 3টি মিসাইলের কার্যকারিতা সব মিলিয়ে একটি ছবি স্পষ্ট হচ্ছে। এই যুদ্ধ আর কেবল কূটনৈতিক বাকযুদ্ধ নয়। মিসাইল উড়েছে, ঘাঁটি পুড়েছে, কারখানায় ধোঁয়া উঠেছে।